আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর বাংলা এবং ইংলিশ ভার্সনের বাচ্চারা, আজকে আমি তোমাদের বাংলা বই থেকে পাঠ ৩ নিয়ে চলে এসেছি। তো পাঠ ৩-এ এবার 2026-এর পাঠ্যপুস্তকে দূরে পাল্লা কবিতাটা দেয়া হয়েছে। এই কবিতাটি লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। তো কবিতাটি পড়ার আগে চলো আমরা একটু কবির সম্পর্কে জেনে নিই। কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন 1882 সালের 11ই ফেব্রুয়ারি এবং উনি মৃত্যুবরণ করেন 1922 সালের 25শে জুন। তার মানে উনি 40 বছর বেঁচে ছিলেন। আর আমাদের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, আমাদের সেই কবিগুরু এই কবি সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর নামে আখ্যায়িত করেছিলেন। কারণ ওনার কবিতায় ছন্দের যে কারুকাজ বা ভাষা যে শৈলী এত সুন্দর ছিল, সেটা দেখে উনি মুগ্ধ হয়ে ছন্দের জাদুকর এই নামে আখ্যায়িত করেন কবি সত্যেন্দ্রনাথ দত্তকে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত অনেক গল্প লিখেছেন, অনেক কবিতা লিখেছেন। তার মধ্যে এই যে দূরের পাল্লা একটি, যেটা আজকে তোমরা পড়বে। আচ্ছা, তো চলো আমরা আগে কবিতাটা একবার পড়ে নিই। ছিপ খান ৩ দাঁড়, ৩ জন মাল্লা, মাল্লা মানে হলো মাঝি, চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা, পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল, কঞ্চির তীর ঘর ওই চর যাচ্ছে, বন হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। আচ্ছা, চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি, ঝকঝক কলসির বক বক শোনো গো, ঘোমটায় ফাঁক বয় মন উন্মন গো, ৩ দাঁড় ছিপখান মন্থর যাচ্ছে, ৩ জন মাল্লায় কোন গান গাচ্ছে। আচ্ছা, কবিতাটা শুনতে একটু কঠিন মনে হলেও যখন তোমরা এটার পুরোটা অনুশীলনী পড়ে ফেলবে, তখন কিন্তু তোমাদের কাছে এটা বেশ সহজ হয়ে যাবে। তো আমাদের এখানে কি আছে, প্রথমে কিছু শব্দার্থ আছে। এটা যেহেতু এখানে লেখাটা খুব বেশি ক্লিয়ার না, আমি আমার নোট থেকেই দেখিয়ে দেই। উন্মন তার মানে হলো উদাস অথবা আনমনা। চৌপর তার মানে 4 প্রহর অথবা সারা দিন, যে কোনো একটা লিখলেই হবে। ছিপ সরু নৌকা, জঞ্জাল আগাছা, টাকশাল টাকা তৈরির কারখানা, তীর ঘর নদীর তীরের ঘর, দাঁড় বৈঠা, দিনভর সমস্ত দিন, পারময় পার জুড়ে, পানকৌটি পানকৌড়ি পাখি, পান্না সবুজ রঙের দামি রত্ন, মন্থর ধীরে, মাল্লা মাঝি। আচ্ছা, আমাদের শব্দার্থ হয়ে গেল। এখন আমরা একটু দেখে নেই বইতে আমাদের আসলে কি কি পড়তে হবে। আচ্ছা, তো দেখো প্রথমে কি আছে, শব্দ দিয়ে বাক্য লিখি, তার মানে বাক্য গঠন করা। এরপরে আছে সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। তার মানে এটাও কিন্তু আসলে সঠিক উত্তরেরই একটা ধরন। আচ্ছা, এটার পরে কি আছে, এটার পরে আছে কবিতাটি হাতে তালি দিয়ে দিয়ে একসাথে বলি, এটা তোমরা ক্লাসে করে নিবে। এরপরে কিছু প্রশ্ন উত্তর দেয়া আছে। আর এরপরে আছে, তোমাদেরকে বলেছি পাঠ থেকে যুক্ত বর্ণগুলো বাছাই করে ওগুলাকে ভেঙে নতুন শব্দ লেখার জন্য, আর জোড়ায় জোড়ায় শব্দ তৈরি করতে বলেছে। আচ্ছা, এই হলো মোটামুটি এই অধ্যায়ে অনুশীলনী। তো আমরা এখন অনুশীলনী সমাধান করব। শব্দ দিয়ে বাক্য লিখি। দিনভর, শ্রমিকরা দিনভর কঠোর পরিশ্রম করেন। জঞ্জাল, ঘর থেকে জঞ্জাল পরিষ্কার করো। শ্যাওলা, পুকুরে শ্যাওলা জমেছে। মন্থর, তার মন্থর গতিতে কাজ শেষ হলো। কঞ্চি, শিশুরা কঞ্চি দিয়ে খেলা করছে। আচ্ছা, এরপরে ওই যে আমাদেরকে যা বলেছিল, এই যে সঠিক উত্তরটা, তো সেগুলো আমরা এখন সলভ করব।
আচ্ছা, এখানে তোমার প্রথমে 5 বানানটা একটু ভুল এসেছে, আমি ঠিক করে দেই। কবিতায় 5, 4, 3, 2 জন মাঝির কথা বলা হয়েছে। তো আমরা কি দেখেছি, প্রথমেই কিন্তু 3 জন মাঝির কথা বলা হয়েছে। কবিতায় 3 জন মাঝির কথা বলা হয়েছে। নদীর সারা পাড় জুড়ে কি রয়েছে? বাড়িঘর, ঝোপঝাড়, ফসলের ক্ষেত নাকি কাশফুল? ঝোপঝাড়। আচ্ছা, নদীর পানিতে কলসি, নৌকা, হাঁস, শ্যাওলা ভাসছে। নদীর পানিতে শ্যাওলা ভাসছে। গাংচিল, মাছরাঙা, বক, পানকৌড়ি নদীতে ডুব দিচ্ছে। কে ডুব দিচ্ছে? পানকৌড়ি নদীতে ডুব দিচ্ছে। কলসিতে, হাঁড়িতে, বালতিতে, মগে পানি ভরার বকবক শব্দ শোনা যাচ্ছে। তাহলে এটা কি হবে? কলসিতে পানি ভরার বকবক শব্দ শোনা যাচ্ছে। নৌকা চালাতে চালাতে মাঝিরা ছড়া বলছে, গান গাইছে, ঝগড়া করছে, চুপ করে আছে। নৌকা চালাতে চালাতে মাঝিরা গান গাইছে। ওকে, আমরা এখন প্রশ্ন উত্তর লিখব বা পড়ব। বনহাঁস কি করছে? নদীর ধারের কঞ্চির তীর ঘরের পাশে বনহাঁস ডিম পেড়েছে। তার ডিমগুলো শ্যাওলার নিচে লুকানো আছে। অর্থাৎ বনহাঁস তার ডিম ঢেকে রেখেছে ও বাঁচিয়ে রেখেছে। নৌকায় যেতে যেতে মাঝিরা কি কি দেখছে? মাঝিরা নৌকায় যেতে যেতে নদীর চারপাশে নানা রকম প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছে। তারা নদীর পাড় জুড়ে থাকা ঝোপঝাড়, পানিতে ভাসমান সবুজ শৈবাল ও শ্যাওলা, কঞ্চি জঙ্গলের পাশে বনহাঁসের ডিম, পানকৌড়ির হঠাৎ পানিতে ডুব দেওয়া আর নদীর হাওয়ায় দুলে ওঠা জল তরঙ্গ এসব দেখে নদীর সৌন্দর্য অনুভব করছে। ঘোমটা দেওয়া বউটি কি করছিল? ঘোমটা দেওয়া বউটি নদীর ধারে দাঁড়িয়ে কলসিতে পানি ভরছিল। কলসিতে পানি পড়ার সময় বকবক শব্দ হচ্ছিল, যা দূর থেকেই মাঝিদের কানে পৌঁছাচ্ছিল। তার ঘোমটার ফাঁক দিয়ে সে বাইরের দিকে তাকিয়ে আছে। তার মন উদাসীন ও ব্যাকুল। তাকিয়ে আছে না লিখে তাকিয়ে ছিল লিখলে মনে হয় একটু বেশি ভালো হয়। তাকিয়ে ছিল। হলো। শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে? তো টাকশাল মানে আমরা কি জানি? টাকা তৈরির কারখানা। দূরের পাল্লা কবিতায় কবি শৈবালকে রত্ন তৈরির কারখানা অর্থাৎ টাকশাল বলেছেন। এখানে রত্ন না লিখে টাকা লেখা যেতে পারে। আচ্ছা, কারণ শৈবালের রং উজ্জ্বল সবুজ, যা দেখতে ঠিক মূল্যবান পান্না পাথরের মতো চকচকে ও সুন্দর। পানিতে যখন শৈবাল ভাসে তখন মনে হয় যেন জলভর্তি জায়গাটি সবুজ রত্ন দিয়ে সাজানো। কবিতাটি পড়তে ভালো লাগে কেন? কবিতাটি পড়তে ভালো লাগে কারণ এটি নদী, নৌকা, মাঝি, পাখি, শ্যাওলা, ঝোপঝাড় এসব সাধারণ জিনিসকে খুব ছন্দপূর্ণ ও চিত্রময় ভাষায় তুলে ধরেছে। কবিতার শব্দের তাল, ছন্দের খেলা এবং বর্ণনার সৌন্দর্য পাঠকের মনে এক টুকরো নদী পাড়ের দৃশ্য এঁকে দেয়। আচ্ছা, এরপর যে বলেছে যে ওই যে তোমাদের পাঠ থেকে যুক্ত বর্ণগুলো খুঁজে বের করে শব্দ তৈরি করতে হবে, সেটাই আমি করেছি। লয় ল, ল যোগ ল, মাল্লা, উল্লাস, পাল্লা। তয় ত, ত যোগ ত, উত্তর, উত্তম, প্রদত্ত। ও গ, ও যোগ গ, অঙ্গ, রঙ্গ, রঙিন। ইয় জ, ইয় যোগ জ, গঞ্জ, জঞ্জাল, কুঞ্জ। নয় ন, ন যোগ ন, পান্না, অন্য, ভিন্ন। ইয় চ, ইয় যোগ চ, অঞ্চল, কঞ্চি, পঞ্চম। নয় ম, ন যোগ ম, জন্ম, উন্মাদ, উন্মুখ। নয় থ, ন যোগ থ, গ্রন্থ, মন্থর। চয় ছ, চ যোগ ছ, ইচ্ছা, আচ্ছা, তুচ্ছ। নয় দ রফলা, ন যোগ দ যোগ রফলা, ইন্দ্র, চন্দ্র, কেন্দ্র। আচ্ছা,
এরপরে যে বলেছে ওই যে জোড়ায় জোড়ায় শব্দ তৈরি করি, যেটা আমি আবার একটু ছবিতে দেখে দিই, তাহলে মোটামুটি তোমাদের ক্লিয়ার হবে। এই যে দেখো, তো দুটো শব্দ ওরা কিন্তু তৈরি করে দিয়েছে, কলা লতা। বাকিগুলো আমরা তৈরি করব। কলা লতা, দেখো এখানে দেখেই কিন্তু কি বোঝা যাচ্ছে, তোমাকে দুই শব্দের কিন্তু শব্দ তৈরি করতে হবে, কারণ এখানে ঘরই আছে কিন্তু দুটো, তাই না? এই যে একটা দুটো, এভাবে করে করে কিন্তু দুটো দুটো করে ঘর আছে। আচ্ছা, তো কি, কলা লতা তাল লাল লাভ লোক কাক কবি বাবা বোকা কথা থলি। আচ্ছা, এরপরে আমরা পড়ব হলো দূরের পাল্লা কবিতার মূল ভাব। সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতায় প্রকৃতির এক অপূর্ব ও গতিশীল চিত্র ফুটে উঠেছে। এখানে তিনজন মাঝি সারাদিন ধরে একটি ছিপ নৌকায় পাল্লা দিয়ে দূর পথ অতিক্রম করে চলছে। নদীর দুপাশের প্রাকৃতিক দৃশ্য যেমন ঝোপঝাড় জঙ্গল শৈবাল ঢাকা জল কঞ্চির ঘর ইত্যাদি পাল্টে পাল্টে যায়, কিন্তু মাঝিদের যাত্রা থামে না। এই যাত্রাপথ ও দৃশ্য পরিবর্তনের মধ্য দিয়ে কবি জীবন চলার নিরন্তর নিরন্তর গতি ও বৈচিত্র্যময় অভিজ্ঞতার কথা বলেছেন। জীবনে যেমন যাত্রার শেষ নেই, তেমনি প্রকৃতির মধ্যেও রয়েছে এক চলমান সৌন্দর্য ও রহস্য। কবিতাটি মূলত জীবনপথের যাত্রীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এবং প্রকৃতির চিরন্তন পরিবর্তনশীলতাকে তুলে ধরেছে। আচ্ছা, বইতে তোমাদের মূল ভাব ছিল না, কিন্তু সাধারণত কবিতা পড়লে কবিতার মূল ভাবটাও জানতে হয়, কারণ কবিতাতে তো আসলে সবকিছু থাকে না। মূল ভাবটা দিয়েই কিন্তু আসলে কবিতাটিতে কি বোঝাতে চেয়েছিল আমরা সেটা বুঝি। তো ছোট বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং আমার ভিডিও বা পড়ানোর স্টাইল যদি তোমাদের পছন্দ হয় তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বা কোনো রকম কোনো চেঞ্জ যদি তোমরা চাও তাহলে একটু কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবে। আল্লাহ হাফেজ।